সমাস। আজকে এমন একটি টপিকস ক্লাস 6 থেকে বিশেষ পর্যন্ত সকল পরীক্ষায় আসে এই সমাস। প্রথমে আমরা সমাসে শিখি ব্যাস বাক্য, তারপরে শিখি সমাসের নাম। সে কারণেই কথাই বলে সমাস শিখতে লাগে সমাস। আমাদের হাতে মোটেও সময় নেই। আজকে আমরা সহজ পদ্ধতিতে সমাস শিখব। যেমন দেখো, আমরা শিখি চায়ের বাগান সমান সমান চা বাগান। এখানে দেখো চায়ের বাগান, যে পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আমরা শিখলাম যে পূর্বপদে বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। কিন্তু আমাদের পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষায় আসবে চা বাগান। এই চা বাগান পরীক্ষায় আসবে, কিন্তু এটা আমাদের দেখে নির্ণয় করতে হবে এটা কোন সমাস। আজকে আমরা সহজ পদ্ধতিতেই সমাস শিখব। যে এখানে দেখো যে দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থপ্রধান, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, তৃতীয় পদ অর্থপ্রধান, অব্যয়ভাব সমাস পূর্ব পদের অর্থপ্রধান, বাকি সব পরপদ প্রধান। এই যে প্রথমে আমরা শিখবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। মা বাবা, তার মা বাবা বেঁচে নেই, তার মানে কি মাও বেঁচে নেই বাবাও বেঁচে নেই, উভয় পদের অর্থই প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে দ্বন্দ্ব। আবার যদি বলা যায় ঝড় বৃষ্টি, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, তাহলে উভয় পদের অর্থই পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন দেখো ভাই বোন, এই দ্বন্দ্ব সমাসে যখন আমরা ব্যাস বাক্য করবো মাঝখানে একটা ও দিয়ে দেব, তাহলে মা বাবা মা ও বাবা, ঝড় বৃষ্টি ঝড় ও বৃষ্টি, হাত পা হাত ও পা, নয় ছয় নয় ছয় সংখ্যাবাচক, হাত পা অঙ্গবাচক, বিভিন্ন ধরনের হতে পারে। আরেকটি আছে যেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্ব যেমন দেখো দেশে বিদেশে, দুধে ভাতে, এই যে দেশে, যেটা অলুক দ্বন্দ্ব উভয় পদেই বিভক্তি যুক্ত থাকবে, অর্থাৎ একই বিভক্তি। এখানে দেখো দেশে, দেশ যোগ এ, আবার বিদেশ, এখানে যদি আমরা দেশে বিশ্লেষণ করি কি পাওয়া যাবে, দেশ যোগ এ, আবার বিদেশ, বিদেশ যোগ এ, তাহলে উভয় পদেই একই বিভক্তি যুক্ত থাকবে সমস্ত পদে। এটা দেখে আমরা জানবো সেটা অলুক দ্বন্দ্ব। শুধু মাঝখানে একটি ও দিয়ে দেব, দেশে বিদেশে, দেশেও বিদেশে, দুধে ভাতে দুধেও ভাতে, মায়ে ঝিয়ে মায়েও ঝিয়ে, হাটে বাজারে হাটেও বাজারে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অব্যয়ভাব সমাস, এটা পূর্বপদের অর্থই প্রাধান্য পায়। যেমন দেখো জেলা, এই জেলা তার মানে কি জেলা শহর, কিন্তু আমরা এখানে যদি বলি যে উপজেলা, উপজেলা বললে মানে ক্ষুদ্র জেলা বা থানা শহর বোঝায়, এই উপর অর্থই প্রাধান্য পেল, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। যেমন দেখো আমরা যদি বলি জন্ম, জন্ম, কিন্তু তার আগে যদি আমরা বলি যে আজন্ম, মানে জন্ম পর্যন্ত যে সময় তাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই আর অর্থই বা পূর্বপদ আ এই অর্থে প্রাধান্য পেয়েছে, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। এই অব্যয়ভাব সমাস চেনার আরো টেকনিক নিয়ম আছে। যেমন দেখো শব্দের প্রথমে যদি আ, উপ, অনু, যথা থাকে তাহলে সেটা অব্যয়ভাব সমাস। কেমন যেমন দেখো আ থাকলে যদি বলা হয় আজন্ম, আজন্ম, আজীবন, আমরণ,
এখানে দেখো শব্দের প্রথমে কি আছে, আ আছে। আ দেখে আমরা চিনে ফেললাম এটা, আ দেখে চিনে ফেললাম এটা কি, অব্যয়ভাব সমাস, অব্যয়ীভাব। এই অব্যয়ভাব সমাস যখন আমরা চিনতে পারলাম, এখন ব্যাস বাক্য হবে কি, আমরা আটা যাকে দেখে চিনবো তাকে আমরা বাদ দিব। আটা যদি আমরা বাদ দিই থাকে কি, জন্ম। এই জন্ম আর পরিবর্তন হবে পর্যন্ত। তাহলে আজন্ম, জন্ম, পর্যন্ত। আজীবন, জীবন পর্যন্ত। আমরণ, মরণ পর্যন্ত। তাহলে আমরা সবাই পারবো। দেখো, আজীবন, জীবন পর্যন্ত, আমরণ, মরণ পর্যন্ত। আ দেখে আমরা চিনে ফেললাম এটা অব্যয়ভাব সমাস। আর ব্যাস বাক্য করার সময় আটা বাদ যাবে, পরের শব্দ, তারপরে পর্যন্ত। বহুব্রীহি সমাস কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, যেমন গায়ে হলুদ, গায়ের অর্থ প্রাধান্য পায়নি, হলুদ অর্থ প্রাধান্য পায়নি। অর্থাৎ একটি অনুষ্ঠান বোঝানো হয়েছে, সেটা হচ্ছে তৃতীয় পদ অর্থপ্রধান, একে বলা হয় বহুব্রীহি সমাস। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, অর্থাৎ শিব, এই শিবকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, তাকে বলা হয় বহুব্রীহি সমাস। তাহলে আমরা জানলাম যে দ্বন্দ্ব সমাস উভয় পদে অর্থ প্রাধান্য পায়, বহুব্রীহি সমাস তৃতীয় অর্থ প্রাধান্য পায়, অব্যয়ভাব সমাস পূর্বপদ প্রধান, বাকি সব পরপদ প্রধান। এই পরপদ প্রধান হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে দ্বিগু, দ্বিগু, আর হচ্ছে কর্মধারয়, তৎপুরুষ। এই তিনটা হচ্ছে পরপদ প্রধান। তাহলে এই পরপদ প্রধান কয়টা সমাস? তিনটা। আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা দ্বিগু, কোনটা কর্মধারয়, কোনটা তৎপুরুষ সমাস? খুবই সহজ চেনার উপায়, যে এই দ্বিগু সমাস চিনতে হলে প্রথমে থাকবে সংখ্যাবাচক শব্দ এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। যদি বলা যায় যে চৌরাস্তা, দেখো চৌরাস্তা, চৌ মানে কি, চার। প্রথমে সংখ্যা থাকলে এবং পরপদের অর্থ যদি প্রাধান্য পাই, তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। এখনই দেখো চৌ মানে কি, চার, রাস্তা। এই চৌরাস্তা বললে কি হবে, চারটা রাস্তা যে মিলিত হয়। দেখো এই যে চৌরাস্তা, এই চারটা রাস্তা যে মিলিত হয়েছে তাকে বলা হয় চৌরাস্তা। এখন কি চারটা গরু এক জায়গায় যদি হয়, কি চারটা ছাগল এক জায়গায় হয়, তাহলে কি চৌরাস্তা হবে? চৌ মানে কি, চৌরাস্তা, চারটা রাস্তা। তাহলে কার অর্থ প্রাধান্য পেল, চারের না রাস্তার? রাস্তার। অর্থাৎ দ্বিগু সমাস প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। আর দ্বিগু সমাসে যদি আমরা ব্যাস বাক্য করি, শেষে শুধু সমাহার হবে। তাহলে চৌরাস্তা, তাহলে কি হবে, চৌরাস্তা, চার রাস্তার সমাহার, রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, দ্বিগু সমাস। তাহলে দেখো সপ্তর্ষি মানে, সপ্ত মানে সাত, ঋষি, সাত ঋষির সমাহার। সপ্তর্ষি, সাত ঋষির সমাহার, সপ্তর্ষি। সপ্তাহ, সাত অহের সমাহার। পঞ্চবট, পাঁচ বটের সমাহার। সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, এটা দ্বিগু সমাস। তৎপুরুষ সমাস আমরা দেখব যে তৎপুরুষ সমাস সমস্ত পদে অর্থাৎ পূর্ব পদে বিভক্তি যোগ করা যায়, তাহলে সেটা তৎপুরুষ সমাস। যেমন চা বাগান, আমরা কি বলবো যে চাও বাগান? না, এই বাগান এখানে
যদি বলা যায় চা বাগান, এটা কিসের অর্থ প্রাধান্য পেয়েছে? বাগানের অর্থ প্রাধান্য পেয়েছে। চায়ের বাগান, চা বাগান, চায়ের বাগান। তাহলে আমরা জানলাম যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে বিভক্তি যোগ করা যায়, তাহলে সেটা তৎপুরুষ সমাস হয়। কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাস মহানবী। এখানে দেখো পরপদের অর্থ প্রধান। প্রথমে যদি আমরা বলি যে মহানবী, মহা ও নবী হবে, হবে না, বা মহের নবী, তাও হবে না, তাহলে বিভক্তি যোগ করাও যাচ্ছে না, তাহলে সেটা কর্মধারয় সমাস। মহানবী কি হবে? মহান যে নবী, কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাস আমরা আরো কয়েকটি আছে যা আমরা অনেকেই ভুল করি, যে যেমন দেখো উপমান কর্মধারয় সমাস, উপমান, আর একটা হচ্ছে উপমিত। উপমান, উপমিত, একটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এটা আমরা মানে অনেকেই ভুল করি যে উপমান। এখানে দেখো যদি আমরা বলি যে উদাহরণ আমরা দিই, কাজল কালো, চাঁদ মুখ, কাজল কালো, চাঁদ মুখ। এই দেখো উপমান, আমরা যদি শেষের বর্ণটা কেটে দিই, উপমা, অর্থাৎ উপমা একটি শব্দ। আমরা সহজে টেকনিকে শিখবো যে যদি সত্য হয় তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস, অথবা প্রথমটা নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ, অথবা যে তুলনা করা হয় একই জিনিস, কেন ও কাজল, সে কালো, এবং তার যে পরিচয় দিচ্ছে সেটাও কালো, সত্য কাজলটা কি কালো, কাজলও কালো, দেন তুলনা করা হচ্ছে কালো কি তার সাথে, কাজলের সাথে, তাহলে তুলনীয় জিনিস একই জাতীয় হয়, সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস হয়। কাজল কালো, কাজল তো কালোই, সত্য, উপমান কর্মধারয় সমাস। যদি আমরা চিনতে পারি যে উপমান কর্মধারয় সমাস, ব্যাস বাক্য করার সময় মাঝখানে একটি ন্যায় হবে, তাহলে কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজল কালো, এটা উপমান কর্মধারয় সমাস। যদি বলা হয় তুষার শুভ্র, তুষার মানে বরফ, বরফটা কেমন? শুভ্র, সাদা, সত্য, উপমান কর্মধারয় সমাস। তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। যদি বলা হয় নিম তিতা, নিমটা কি? নিম সে তো তিতা, আবার তিতাও তিতা, তাহলে নিমের পরিচয় দিছে পরের শব্দ, নিমটা কি? তিতা, এটা সত্য, তাই উপমান কর্মধারয় সমাস। নিম তিতা, নিমের ন্যায় তিতা। উপমিত, চাঁদ মুখ, এই যে উপমিত কর্মধারয় সমাস চাঁদ মুখ। যদি আমরা তটা কেটে দিই, উপমি, অর্থাৎ উপমি বলে কোনো শব্দ নেই, তাহলে মিথ্যা, অর্থাৎ মিথ্যা যদি হয় উপমিত কর্মধারয় সমাস। অথবা নাউন, নাউন, উভয় পদই নাউন হয়, অর্থাৎ এক জাতীয় হবে না, সেটাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। চাঁদ মুখ, চাঁদ আর মুখ কি এক? এক না, সেটা উপমিত কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাস যদি আমরা ব্যয়বহ করি, ন্যায় শেষেও হতে পারে, মাঝেও হতে পারে, এটা কোনো সমস্যা নাই। চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ, যদি ব্যয়বাক্য করি চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। আবার যদি বলা হয় যে মুখ চাঁদের ন্যায়, সেটাও হবে, একই হবে, উপমিত কর্মধারয় সমাস। কিন্তু বলা যাবে না যে চাঁদ মুখের ন্যায়, সেটা বলা যাবে না। মন মাঝি,
এই যে মন মাঝি, মন মাঝি, যদি প্রথমটা অদৃশ্য হয়, অদৃশ্য, পরেরটা শীর্ষ, প্রথমটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এই মন, এই মন কি দেখা যায়? দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আর মাঝি দেখা যায়, রূপক। আর রূপক সমাসে ব্যাসবাক্য করার সময় মাঝখানে একটি রূপ, মন মাঝি কি হবে? মন রূপ মাঝি, মন মাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি। ধন্যবাদ সবাইকে।